ক্লাস 12 আজকের ক্লাসে ওয়েলকাম। তো আজকে আমরা আলোচনা করব 3 নম্বরের প্রশ্নগুলো। এখানে 2 into 5 10 নম্বরের আলোচনা করব। 5টা প্রশ্ন আছে, অরও আছে কিছু। যারা 25-এ পরীক্ষা দেবে তারা জেনেও নিতে পারবে কিভাবে উত্তর করতে হবে, আর যারা পরীক্ষা দিয়েছো তারা দেখে নাও কত পেয়েছো। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন 3-এর এ 1 নম্বরে আছে বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী কঠিন দ্রাবক যোগ করলে, এখানে আছে কোন বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী কঠিন দ্রাবক যোগ করলে বাষ্প চাপের অবনমন ঘটে, কারণ ব্যাখ্যা করো। কারণ ব্যাখ্যা করো। তাহলে অনুদ্বায়ী কঠিন দ্রাবকে যদি কোনো বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী কঠিন দ্রাবক যদি যোগ করা যায় তাহলে বাষ্পচাপের অবনমন ঘটে, অর্থাৎ বাষ্পচাপটা কমে যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে বাষ্পচাপ একটা পৃষ্ঠতলের ঘটনা। এটা যদি বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতল হয় তাহলে এখান থেকে যা বাষ্পে পরিণত হবে, ঠিক আছে, এখান থেকে কিছু অণু বাষ্পে পরিণত হবে। বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে এই পুরোটাই হবে দ্রাবক অণু। কিন্তু যদি আমি অনুদ্বায়ী দ্রাব যোগ করি তাহলে কি হবে? তাহলে কিছু কিছু এখানে দ্রাবের অণু থাকবে এবং এগুলো অনুদ্বায়ী হওয়ার জন্য কি হবে? এরা বাষ্পায়নে অংশগ্রহণ করবে না, এদের বাষ্পায়ন হবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দ্রবণ। এইগুলো কি হবে? এইগুলো আমি যোগ করেছি যেটা, এটা হচ্ছে অনুদ্বায়ী দ্রাবক। অনুদ্বায়ী দ্রাবক হওয়ার জন্য এরা বাষ্পায়নে অংশগ্রহণ করবে না। তাহলে প্রধান কারণটা কি হয়ে যাবে? পৃষ্ঠতল কমে যাচ্ছে, সেই কারণে বাষ্পায়নের হার কমে যাবে, বাষ্পায়ন কম হবে, তার ফলে বাষ্পচাপও কমে যাবে। এবার তাহলে দেখে নাও উত্তরটা কি লিখবে। কোন বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী দ্রাবক যোগ করলে দ্রবণের পৃষ্ঠতলে অনেক দ্রাব অণু স্থান দখল করে। ঠিক আছে, তাহলে এই যে ঘটনাটা আমরা ছবি দিয়ে বললাম সেটাই ভাষায় লিখলাম, যে যখন আমরা দ্রাবকে, বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী কঠিন দ্রাবক যোগ করছি তখন কি হচ্ছে? তার যে সারফেস থাকছে, তার যে পৃষ্ঠতল থাকছে, সেখানে বেশ কিছু দ্রাবকণা স্থান দখল করে নিচ্ছে। বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতলের দ্রাবক অণুর সংখ্যা দ্রবণের পৃষ্ঠতলের দ্রাবক অণুর সংখ্যার তুলনায় বেশি হয়। ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছি? বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতলে দ্রাবক অণুর সংখ্যা দ্রবণের পৃষ্ঠতলে দ্রাবক অণুর সংখ্যার তুলনায় বেশি হয়।
ফলে কি হবে, বাষ্পায়নের হার বেশি হবে, বাষ্পায়নের হার বিশুদ্ধ দ্রাবকে বেশি, সেই জন্য বাষ্পচাপের অবনমন ঘটে। ঠিক আছে, এর পরের প্রশ্ন আছে রাউল্টের সূত্রটা লেখো। এটা একটা ডাইরেক্ট প্রশ্ন, সব বইতে পাবে। দ্রবণের চ্যাপ্টারটা মোটামুটি সোজা চ্যাপ্টার, যদি ভালো করে পড়ো তো পাবেই। তবু আমরা রাউল্টের সূত্রটা লিখছি। এবং সায়েন্সের ক্ষেত্রে যেটা হয় যে অল্প অল্প পড়লে একটা দুটো পয়েন্ট যদি মিস হয়ে যায়, সমান হবে, আমি সমানুপাতিক লিখি, তাহলে নম্বর পাওয়া যাবে না। যেখানে যা হবে সেটাই লিখতে হবে। ঠিক আছে, তাহলে রাউল্টের সূত্র সেকেন্ড প্রশ্ন না, পার্ট 2 বলতে গেলে। 1 নম্বর প্রশ্নে 3-এর 1-এর এটা 2। বাষ্পচাপের অবনমন কেন হয়, কারণ ব্যাখ্যা করো, তার জন্য 1 নম্বর। রাউল্টের সূত্র লেখার জন্য 1 নম্বর। তাহলে রাউল্টের সূত্রতে কি দেখতে পাচ্ছি, অতড়িৎ বিশ্লেষ্য ও অনুদ্বায়ী কঠিন পদার্থের লঘু দ্রবণের বাষ্পচাপের অবনমন দ্রাবের তাহলে খুব সোজা একটা সূত্র। সেখানে কি দেখতে পাচ্ছি যে অতড়িৎ বিশ্লেষ্য এবং অনুদ্বায়ী দ্রাব যদি আমরা যোগ করি, তাহলে বাষ্পচাপের যে অবনমন সেটা কি হচ্ছে, সেটা মোল ভগ্নাংশের সমানুপাতিক হলো। এবং বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সেটা দ্রাবের মোল ভগ্নাংশের সমান। এবার এখানে যদি কেউ কেউ লেখে যে দ্রাবের বাষ্পচাপের অবনমন মোল ভগ্নাংশের সমান, হবে না। তাহলে কি বলবো আমি, বাষ্পচাপের যে অবনমন সেটা দ্রাবের মোল ভগ্নাংশের সমানুপাতিক এবং আপেক্ষিক অবনমন সেটা মোল ভগ্নাংশের সমান, দ্রাবের মোল ভগ্নাংশের সমান। আচ্ছা, আরেকটা স্টেটমেন্ট হয়, সেটা কলিগেটিভ প্রপার্টির এগেইনস্টে ভিন্ন ভিন্ন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবকের একই দ্রাবকের দ্রবণে যদি সমমোল সংখ্যার দ্রাবক যোগ করলে বাষ্পচাপের অবনমনের মান একই হবে। আচ্ছা, তাহলে যেহেতু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটা কলিগেটিভ প্রপার্টি, সংখ্যাগত ধর্ম, সেই জন্য আমরা যদি ভিন্ন ভিন্ন দ্রাবকে ভিন্ন ভিন্ন দ্রাবক একই দ্রাবকে যোগ করি, তাহলে বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন হবে সেটার পরিমাণও একই হবে। এটা হয়ে গেল রাউল্টের সূত্রের আরেকটা স্টেটমেন্ট।
সাথে অরে একটা প্রশ্ন আছে, এটাও একটা ডাইরেক্ট প্রশ্ন, যে অভিস্রবণ চাপ কাকে বলে? অভিস্রবণ চাপ। তো এই ক্ষেত্রে কি লিখবো আমরা? অর্ধভেদ্য পর্দা দ্বারা দ্রাবক, বিশুদ্ধ দ্রাবক ও দ্রবণ পৃথকীকৃত থাকলে দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবক কণার প্রবাহকে বন্ধ করার জন্য দ্রবণে যে ন্যূনতম চাপ প্রয়োগ করতে হবে সেটাকেই বলে অভিস্রবণ চাপ। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে অর্ধবেদ্য পর্দা দিয়ে আমরা যখন বিশুদ্ধ দ্রাবক এবং দ্রবণকে আলাদা করে রাখছি, তখন কি হবে, তখন দ্রাবক থেকে দ্রবণের দিকে কণার প্রবাহ হবে, এবং সেটাকে আটকানোর জন্য দ্রবণে আমাকে একটা চাপ প্রয়োগ করতে হবে। সেই ন্যূনতম চাপের পরিমাণটাই হলো অভিস্রবণ চাপ। যে ন্যূনতম চাপ প্রয়োগ করে দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবকের প্রবাহকে আমি আটকাবো, সেটাকেই বলছি অভিস্রবণ চাপ। এর পরের প্রশ্ন একটা সোজা প্রশ্ন, সেটা ছিল যে ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণের পার্থক্য। অনেকগুলো পার্থক্যের অনেকগুলো পয়েন্ট আছে, তো পার্থক্য লিখতে গেলেও ঠিকঠাক পয়েন্ট লিখতে হবে, না হলে কিন্তু নম্বর পাওয়া যাবে না। শুনে শুনে বন্ধু বান্ধবের কাছ থেকে শুনে শুনে বাড়ি গিয়ে বললাম যে আমি এত লিখে এসেছি, তাও কেন নম্বর পেলাম না। তাহলে এই প্রশ্নটা হচ্ছে ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণ। খুব সোজা একটা প্রশ্ন, এটাতেও কোনো টুইস্ট নেই, এটা একটা ডাইরেক্ট প্রশ্ন, সব বইতে পাওয়া যাবে। প্রথম পয়েন্ট যেটা আছে, অনেক লিখতে হবে। এখানে কি হচ্ছে, একটা হচ্ছে অধিশোষক আর একটা অধিশোষিত পদার্থ। তাহলে অধিশোষিত পদার্থ এবং অধিশোষক দুজনের মধ্যে কি কাজ করবে? দুজনের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কাজ করবে। অধিশোষক আর অধিশোষিত অণুর মধ্যে অধিশোষক ও অধিশোষিত অণুর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কাজ করবে। ঠিক আছে, এখানে কি লিখবো আমরা? অধিশোষক আর অধিশোষিত অণুর মধ্যে শক্তিশালী একটা বল কাজ করবে, শক্তিশালী বল কাজ করবে, যেটা রাসায়নিক বন্ধনীর মতো। ঠিক আছে, শক্তিশালী রাসায়নিক বল কাজ করবে, যেটা কি রাসায়নিক বন্ধনীর মতো। ঠিক আছে, তোমরা কি করো অনেক সময় পরীক্ষার হলে লেখার সময় এক্ষেত্রে এগুলো লিখলে না, অধিশোষিত অণুর মধ্যে লিখলে না। এখানে 1 নম্বর পয়েন্ট দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কাজ করে,
এখানে রাসায়নিক বল কাজ করে, শক্তিশালী রাসায়নিক বল কাজ করে। দুই জায়গাতেই আমাকে এখানে অধিশোষক এবং অধিশোষিত অণুর মধ্যে লিখবো। নেক্সট পয়েন্ট হচ্ছে নাম্বার 2, এখানে এই ভৌত অধিশোষণে এনথালপির পরিমাণটা অনেক কম। এনথালপির পরিমাণটা হচ্ছে, এনথালপি কত, 20 থেকে 40 কিলো জুল পার মোল ইনভার্স। এখানে কত লিখবো এনথালপির পরিমাণ? এখানে বেশি, 80 থেকে 240 কিলো জুল পার মোল ইনভার্স। ইউনিট লেখাটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমি কি লিখছি, 200 থেকে, তোমরা যদি এখানে এটা ভুলে গিয়ে এনথালপির পরিমাণ কম এনথালপির পরিমাণ বেশি লেখো তাহলেও হবে। আচ্ছা, এরপরে আরেকটাও সোজা পয়েন্ট আছে, এটা হচ্ছে পরাবর্ত, এটা অপরাবর্ত, সেটাও লিখতে পারো। তাহলে এখানে নাম্বার 3 তে আমি কি লিখছি, সোজা পয়েন্ট গুলোই লিখছি। পরাবর্ত প্রক্রিয়া, ভৌত অধিশোষণ একটা পরাবর্ত প্রক্রিয়া, এখানে আমি কি লিখবো, অপরাবর্ত প্রক্রিয়া। আচ্ছা, 11টা পয়েন্ট আছে, অনেকগুলো পয়েন্ট আছে, যেটুকু মনে পড়ছে বলছি। এক্ষেত্রে কি হচ্ছে, ভৌত অধিশোষণে বহু আণবিক স্তর গঠন করে, এখানে কিন্তু এক আণবিক স্তর গঠন করে। এটা একটা, এটা কম তাপমাত্রায় সংঘটিত হয়, তারপরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়লে রেট কমতে থাকে। এক্ষেত্রে কি হবে, বেশি তাপমাত্রায় সংঘটিত হয় কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারের পর আবার সেটা কমতে থাকে। তাহলে এই হয়ে গেল। তারপরের প্রশ্ন, কঠিন প্রশ্ন পাচ্ছি না, এর পরের প্রশ্নটাও সোজা। ইমালশন কাকে বলে? ইমালশন কাকে বলে এবং তার উদাহরণ। তাহলে ইমালশনের জন্য তোমরা কি বলবে, ইমালশনের ক্ষেত্রে কি হচ্ছে, বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা দুটোই যখন লিকুইড হয় তখন তাকে ইমালশন বলে। এটা তাহলে সোজা প্রশ্ন একটা, ইমালশন, ইমালশন কলয়েডের একটা টাইপ। এবারে এক্সাম্পল কি হবে, মাখন, কড লিভার অয়েল, কোল্ড ক্রিম, এগুলো ইমালশনের এক্সাম্পল। তাহলে ইমালশন কাকে বলে? ইমালশন হচ্ছে বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা দুটোই তরল, দুটোই তরল হলে সেই কলয়েডকে ইমালশন বলে। ইমালশনের দুটো টাইপ হয়, একটা জলে তেল, একটা তেলে জলের টাইপের। এখানে তেলে জল জাতীয় ইমালশনের একটা উদাহরণ চেয়েছে, তাহলে তেলে জল জাতীয় ইমালশনের উদাহরণ হয়ে যাবে মাখন, কোল্ড ক্রিম, কড লিভার অয়েল। যে কোনো একটা লিখলেই হবে, কড লিভার অয়েল। ঠিক আছে, এর পরের প্রশ্ন, PCl3 আর্দ্র বায়ুতে ধূমায়িত কেন হয়? এটার জন্য 1 নম্বর আছে, PCl3 আর্দ্র বায়ুতে ধূমায়িত কেন হবে? কারণ PCl3 জলের সাথে কি উৎপন্ন করবে, 3H2O উৎপন্ন করবে, 3HCl প্লাস H3PO3। সমীকরণ খুব ইম্পর্টেন্ট, সমীকরণ এবং তার সাথে সমীকরণকে ব্যালেন্স করা বা সমতাযুক্ত করা, মনে না রাখতে পারলে সমতা সহ মুখস্থ করে ফেলবে। PCl3 plus 3H2O 3HCl plus H3PO3, এটা একটা সোজাই সমীকরণ। তো এই যে HCl উৎপন্ন হলো, এই HCl টা আর্দ্র বায়ুর সাথে ধোঁয়া উৎপন্ন করে, সেই জন্য PCl3 আর্দ্র বায়ুতে ধূমায়িত হয়। তাহলে তার পরের লাইনে তোমরা কি লিখবে, জলীয় বাষ্পের উপস্থিতিতে, জলীয় বাষ্পের উপস্থিতিতে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড ধোঁয়া উৎপন্ন করে।
হয়ে গেল 1 নম্বরের উত্তর। ঠিক আছে, এটা হলো 3-এর সি এর 1 নম্বর। কোশ্চেন নাম্বারটা দেওয়াও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, মাধ্যমিক থেকেই দেখছি যে বাচ্চারা ঠিকঠাক কোশ্চেন নাম্বার দাও না। এর পরের প্রশ্ন যে I2 অপেক্ষা ICL বেশি সক্রিয় কেন? এটা 2 3C2 I2 অপেক্ষা ICL বেশি সক্রিয় কেন? একটা হচ্ছে I2 এর ক্ষেত্রে I আর I এর মধ্যে বন্ধনী হয়েছে, আর ICL এর ক্ষেত্রে দুটোই কিন্তু হ্যালোজেন, I ও হ্যালোজেন, Cl ও হ্যালোজেন। এই ক্ষেত্রে কি হয়েছে? I আর Cl এর মধ্যে বন্ড হয়েছে। এবার আমরা তো জানি পর্যায় সারণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা ক্রম, উপর থেকে যত নিচে নামি পর্যায় সারণী বরাবর তত তড়িৎ ঋণাত্মকতা কি হয়? কমতে থাকে। তাহলে Cl এর তুলনায় I এর তড়িৎ ঋণাত্মকতা কম। এক্ষেত্রে এই I বন্ধনীতে কোনো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নেই, যেহেতু এটা সমজাতীয় হ্যালোজেনের মধ্যে বন্ড হয়েছে। আর ICL এর মধ্যে কি হয়েছে? দুটো আলাদা হ্যালোজেনের মধ্যে বন্ড হয়েছে, সেই Cl এর তড়িৎ ঋণাত্মকতা I এর চেয়ে বেশি, তার ফলে এই বন্ধনটা ধ্রুবীয় এবং এই বন্ধনটা দুর্বল। তো এইটুকুই লিখতে হবে জাস্ট 1 নম্বরের জন্য। কি লিখবো আমরা? যে ICL আন্ত হ্যালোজেন যৌগ, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। ঠিক আছে, আন্ত হ্যালোজেন যৌগ। আর এই ঘটনাটাও লিখবো যে I2 এর মধ্যে II এর মধ্যে কোনো I2 তে II বন্ধনীতে কোনো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নেই। কেন পার্থক্য নেই? কারণ সমজাতীয় হ্যালোজেনের মধ্যে এই বন্ধনীটা হয়েছে, একই হ্যালোজেনের মধ্যে বন্ড হয়েছে। সেটি কিন্তু ICL এর মধ্যে কি হয়েছে? ICL বন্ধনীটি Cl ও I এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য ধ্রুবীয় এবং দুর্বল। তার ফলে দুর্বল বন্ধনীকে ভাঙতে আমার কম শক্তি লাগবে, সেই জন্য ICL বেশি সক্রিয়। হয়ে গেল এই উত্তরটাও। এর পরের প্রশ্ন আছে, এরই একটা অথবা ভিএসিপিআর তত্ত্ব অনুসারে BRF3 এর আণবিক গঠন নির্ধারণ করো। টোটালটার জন্য 2 নম্বর আছে। BRF3, তাহলে BRF3 তে Br এর এই যে কেন্দ্রীয় পরমাণুটা Br এর সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কি হবে? Br এর হাইব্রিডাইজেশন হবে sp3b। পার্ট মার্কিং আছে, পার্ট করতে করতে এগোতে গেলেও যদি একদম শেষেও ভুল হয়ে যায়, পার্ট মার্কিং এর জন্য কিন্তু কিছু নম্বর পাওয়া যাবে। তাহলে Br এর সংকরায়ন অবস্থা হচ্ছে sp3d। আর কি দেখতে পাচ্ছি আমরা এখানে? আর কি কি আছে? বন্ড পেয়ার আছে 3টে, লোন পেয়ার আছে 2টো। বন্ড পেয়ার 3টে আছে, লোন পেয়ার আছে 2টো। আচ্ছা, লোন পেয়ার গুলো কোথায় আছে? ইকুয়েটোরিয়াল পজিশনে আছে, ইকুয়েটোরিয়াল পজিশনে আছে। তাহলে শেপটা কেমন হয়ে যাবে? শেপটা হয়ে যাবে টি শেপ। এখানে Br আছে, এখানে F আছে, F F, দুটো লোন পেয়ার, এই BRF3। কি লিখবো আমরা এর গঠন? তাহলে হয়ে যাবে স্লাইটলি বেন্ট
টি শেপড হলো। এরপর বলেছে যে CrNH3 whole 5 ClSO4 এটা একটা জটিল যৌগ। এর Cr এর জারণ অবস্থা নির্ণয় করতে বলেছে, Cr এর জারণ সংখ্যা নির্ণয় করতে বলেছে। SO4 -2, তার মানে এই টোটালটা, এই জটিল অণুটার কি হয়ে যাবে আধান +2, এটা -2 হলে SO4 -2, তাহলে এটা +2। তো Cr এর আমরা X ধরে নিলাম জারণ অবস্থা। NH3 একটা অণু, তাই এর জারণ অবস্থা 0, কটা আছে 5টা, 0 × 5 Cl হচ্ছে -1 ইকুয়াল টু করলাম আমরা +2। আচ্ছা, ক্যালকুলেশন না দেখালে শুধু উত্তর লিখলে হাফ নম্বর পাবো, ক্যালকুলেশন দেখালে +2 ছিল, -1 এদিকে গিয়ে +1 হলো, হয়ে গেল +3। ক্যালকুলেশন দেখালে আমরা তবে পুরো নম্বরটা পাবো। আরেকটা প্রশ্ন আছে এর সাথে, আরেকটা আছে, সেই প্রশ্নটা হচ্ছে অথবা নয়, 2 নম্বরের প্রশ্ন, এটা 1 নম্বর, আরেকটা নম্বর আছে। CrCl3 6H2O, CrCl3 6H2O, এই যৌগটা জলীয় দ্রবণে যদি অতিরিক্ত সিলভার নাইট্রেট যোগ করি আমরা, প্রশ্নে এটা বলা আছে AgNO3 যদি যোগ করি এর জলীয় দ্রবণে, তাহলে কি পাচ্ছি 3 মোল সিলভার ক্লোরাইড পাচ্ছি, 3টে AgCl পাচ্ছি। তাহলে আমাদেরকে বলতে হবে জটিল যৌগটির সংকেত কি। জটিল যৌগটার সংকেত কি হয়ে যাবে, যেহেতু 3টে AgCl পেলাম, সেই জন্য জটিল যৌগটার সংকেত হয়ে যাবে CrH2O whole 6 Cl3, এটা হয়ে যাবে জটিল যৌগের সংকেত। এবার আমাকে সমীকরণটা লেখার জন্য হাফ নম্বর পাবো, আর এই সংকেতটাকে লেখার জন্য আমি পাবো হাফ নম্বর। সংকেতটা কি হয়ে যাবে এবার দেখে নিচ্ছি সমীকরণটা। CrH2O whole 6 Cl3, এতে আমি যদি জল দিই তাহলে কি হয়ে যাবে CrH2O whole 6 3 plus 3 Cl minus হলো। এই 3টে Cl minus যেটা আমি পেলাম, সেটাই আমি যখন অতিরিক্ত AgNO3 দিচ্ছি হয়ে যাবে 3 AgCl। তারপরে ডি হয়ে গেল। এরপর ইতে আছে যে কিভাবে ভালকানাইজেশন প্রাকৃতিক রাবারের প্রকৃতি পরিবর্তন করে। তাহলে ভালকানাইজেশন প্রক্রিয়ায় প্রাকৃতিক রাবারের কি করে প্রকৃতি পরিবর্তন হয়, এর উত্তরে আমরা কি লিখবো, এটাও 1 নম্বর আছে E1, 3-এর E1 কোশ্চেন নাম্বার সবাই ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবে। কিভাবে, প্রশ্ন লিখবো না, ভালকানাইজেশন প্রক্রিয়ায় সালফার পরমাণু প্রাকৃতিক রাবারের পলিমারের সরল শৃঙ্খল গুলির মধ্যে আড়াআড়ি
বন্ধনের সৃষ্টি করে। এটুকু লিখলেই নম্বর পাবে। 1 নম্বর আছে এখানে যে প্রাকৃতিক রবারের পলিমারের যে সরল শৃঙ্খল স্ট্রাকচার আছে তার সাথে সালফার গুলো জুড়ে আড়াআড়ি ভাবে জুড়ে সেই স্ট্রাকচারটার পরিবর্তন করে প্রাকৃতিক রাবারের যে বৈশিষ্ট্য ভালকানাইজেশন প্রক্রিয়ায় সেটা পাল্টে যায়। প্রাকৃতিক রাবার আরো ভালোভাবে কাজ করা যায়। তো এবার শৃঙ্খলটা আমি দেখাচ্ছি তোমাদের। তাহলে এটা হলো প্রাকৃতিক রাবারের সরল শৃঙ্খল স্ট্রাকচার। নিচে আমি আরেকটা অণু আঁকছি, CH2 C CH3 ডবল বন্ড CH CH2 CH2 C CH3 CH CH2। এটা হলো প্রাকৃতিক রাবারের সরল শৃঙ্খল স্ট্রাকচার। এবার সালফার কি করে? সালফার এই মাঝে মাঝে সালফার গুলো জুড়ে গেল, ঠিক আছে, সালফার এইভাবে জুড়ে গেল। এখান থেকেও এক দুই তিন চার তিন এইভাবে সালফার জুড়ে গেল। প্রাকৃতিক রাবারের সরল শৃঙ্খল স্ট্রাকচার গুলোকে সালফার জুড়ে গিয়ে ভালকানাইজেশন প্রক্রিয়ায় আমরা এইভাবে রাবারের মধ্যে সালফারকে ঢোকাই। আরেক টাইপের বন্ডিং হয়। আরেক টাইপের বন্ডিং এ কি দেখতে পাবো? এখানে ডবল বন্ডটা রয়ে গেল, এখানকার সাথে সালফারটা এই যোগ হলো। এই রকম ভাবেও হতে পারে, ঠিক আছে, এইভাবে। তাহলে প্রাকৃতিক রাবারের পলিমারটাকে ভালকানাইজেশন করা হলো। সালফার কিভাবে করলো এই প্রশ্নে সেটাই চাওয়া হয়েছে। E2 তে আছে টেরিলিন ও ড্যাক্রনের একটি করে মনোমারের নাম লেখো। এই প্রশ্নটা উত্তর করলেই নম্বর পাওয়া যাবে, যেহেতু ভুল আছে, কারণ টেরিলিনের বাণিজ্যিক নামই হচ্ছে ড্যাক্রন। তাহলে এইভাবেও তোমরা উত্তর লিখতে পারো, টেরিলিন এর বাণিজ্যিক নাম ড্যাক্রন। তো ড্যাক্রনের মনোমার কি হবে? টেরিথ্যালিক অ্যাসিড আর ইথিলিন গ্লাইকল। সংকেত বা নাম যাই লেখো নম্বর পাওয়া যাবে। এই প্রশ্নটা অ্যাটেম্প্ট করলেই নম্বর পাওয়া যাবে। ইথিলিন গ্লাইকল সংকেত কি হবে? CH2OH CH2OH ইথিলিন গ্লাইকল। আরেকটা আছে হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড। এর সংকেত কি হয়ে যাবে? COOH COOH। সব লিখলে যদি বেনজিনের গোল্লা না দাও তাহলে কিন্তু নম্বর পাবে না। আচ্ছা, তাহলে মন দিয়ে পড়াশোনা করো, সাফল্য অবশ্যই আসবে। আজকের ক্লাস এই পর্যন্ত।